আমি শুরু করলাম। আজকে আমি আমার এই এপিডেমিওলজি লেকচারের 15 লেকচার। তো এই 15 লেকচারের মধ্য দিয়ে আজকে এপিডেমিওলজি এই টপিকটা শেষ হবে। তোমাদের সাথে স্লাইডটা শেয়ার করি। স্লাইড দেখতে পাচ্ছ তো না? আমার স্লাইড দেখা যাচ্ছে? স্যার এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা এপিডেমিওলজির অ্যাপ্লাইড কতগুলো জায়গায় কিন্তু শুরুতেই আমরা বলেছিলাম যে এপিডেমিওলজি আমাদের কি কাজে লাগবে। এপিডেমিওলজির অ্যাপ্লাইড জায়গাগুলো অনেক অনেক ভাস্ট, অনেক কাজে অনেক। যখন অ্যাকচুয়ালি তোমাদের যে কটা আমরা বলেছি ইউজ অফ এপিডেমিওলজি, এর এর বাইরেও দেখা যাবে যে যখন তোমরা এই ফিল্ডে কাজ করবে দেখবে যে এপিডেমিওলজির অনেক স্কোপ আছে। তার মধ্যে মোস্ট কমন যে স্কোপ গুলো, সেই স্কোপ গুলি তোমাদেরকে বলা হয়। আর সেই কমন স্কোপ গুলোর মধ্যে আরো দুইটা কমন স্কোপ বা অ্যাপ্লাইড ইস্যু হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে টু ইনভেস্টিগেট দ্য এপিডেমিক অফ আননোন ইটিওলজি। টু ইনভেস্টিগেট এপিডেমিক অফ আননোন ইটিওলজি। সাপোজ তোমরা বর্তমান সময়ের কোভিড-19 কে তোমরা এই ইয়েটাকে, ডিজিজটাকে তোমরা এখানে কোরিলেট করতে পারো। এটা অ্যাবসলিউটলি ইটস আননোন ডিজিজ, এবং এটার ইটিওলজিও প্রথম দিকে আমাদের কারো তেমন ভালো ধারণা ছিল না, এবং এটা এপিডেমিক আকারেই দেখা দেয়। তো এই কোভিড-19 আসলে এই ডিজিজটা তোমাদের জন্য এপিডেমিওলজি বোঝার জন্য একটা পারফেক্ট এক্সাম্পল। আর যদিও তোমরা কোভিড-19 এর কারণে অনেক অসুবিধা ফেস করতেছো, তোমার জুমে ক্লাস নিতে হচ্ছে, ফিজিক্যাল ক্লাস হচ্ছে না, ফিজিক্যাল মানে অফলাইনে ক্লাস হচ্ছে না। তো তারপর এই এই সাবজেক্টটা বা এই টপিকটা বোঝার জন্য কোভিড-19 একটা পারফেক্ট এক্সাম্পল। তো এই কোভিড-19 এর দেখো এপিডেমিক ইনভেস্টিগেশনটা কিভাবে আসে। প্রথমে যখন কোভিড-19 ডিজিজ দেখা যায় চীনের ওয়ান প্রদেশে, তো তখন কিন্তু অনেকের ধারণা ছিল না, যার কারণে বিভিন্ন লেমেন পিপল থেকে শুরু করে কিন্তু প্রথমে এটা সায়েন্টিস্ট লেভেলে আসে। তো বিভিন্ন জায়গায় তখন এরকম রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন দেখা দিচ্ছে, তখন এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছে। এটা কমন কোল্ড, কেউ বলছে যে এটা বিভিন্ন প্রাণী দেহ থেকে সংক্রমিত হয়ে মানুষের মধ্যে আসতেছে। তো এইভাবে চলতেছিল, প্যানিক সৃষ্টি হচ্ছিল, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মর্টিলিটি বাড়তেছে, মরবিডিটি বাড়তেছে। তখন কি করলো, যখন তখন কিন্তু এটা মানে হেলথ অথরিটি লেভেলে, তারপরে হেলথ প্ল্যানার এদের লেভেলে, তারপরে সায়েন্টিস্ট, ডক্টরস সবাই তখন অ্যালার্ট হলো এই বিষয়টা নিয়ে। তখনই কি হলো, যারা অসুস্থ হচ্ছে, যে যেখানে আউটব্রেক হলো, যে এরিয়াতে আউটব্রেক হলো, সেখান থেকে এই আউটব্রেক এরিয়া থেকে তখন ইয়ে করা হলো, ইনভেস্টিগেশন শুরু হলো যে যারা এফেক্টেড হচ্ছে তাদের মধ্যে ক্রাইটেরিয়া কি কি দেখা যাচ্ছে, সায়েন্স সিম্পটমের মধ্যে কি পার্থক্য দেখা যাচ্ছে, বা তাদের প্রেজেন্টেশনের আগে হিস্ট্রিটা কি আছে। তারপর তাদের থেকে স্যাম্পল কালেক্ট করা হলো, তাদের ব্লাড, তারপর হচ্ছে ইউরিন, যেসব স্যাম্পল গুলো প্রয়োজন মনে করলো তারা স্যাম্পল কালেক্ট করলো, যেগুলো সাধারণত করা হয় ডিজিজ পার্সনদের কাছ থেকে। তো সেই স্যাম্পল কালেক্ট করে তারা পরবর্তীতে সেগুলো ল্যাবে টেস্ট করলো। তারপর বিভিন্ন অ্যানালাইসিস এর মাধ্যমে তারা যখন আস্তে আস্তে কনফার্মেশনের দিকে আসলো যে এটা একটা ভাইরাস দিয়ে হচ্ছে, এই ভাইরাসটা ম্যান টু ম্যান ট্রান্সমিশন হয়, তারপর এই ভাইরাসের এক্সটার্নাল এনভায়রনমেন্টে ভায়াবিলিটি অনেক বেশি, স্প্রেডিং ক্ষমতা অনেক বেশি, তারপর মর্টালিটি, মরবিডিটি এগুলো অনেক বেশি, এবং এই ভাইরাসের ভ্যাকসিন তারা জানে না কিভাবে এটাকে প্রোটেক্ট করতে হবে। তারপর এটা মুড অফ ট্রান্সমিশন, এটাও প্রথম দিকে জানা ছিল না। পরবর্তী আস্তে আস্তে তারা এই জায়গাগুলোতে উপনীত হলো যে ডায়াগনোসিস কি হবে, প্রিভেনশন কি হবে, ট্রিটমেন্ট কি হবে। যখন এই জায়গাগুলো তাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, তখনই কিন্তু দেখা গেল যে কোভিড-19 ডিজিজের ট্রিটমেন্ট প্ল্যানটা অনেক ইমপ্রুভ হয়েছে, এবং ভ্যাকসিনেশনের জায়গাটাতে আমরা অনেক ভালো ভালো ভ্যাকসিন এখন হাতে পেয়ে গেছি। কিন্তু আমাদের মুড অফ ট্রান্সমিশনটা এখনো আমরা কন্ট্রোল করতে পারি নাই, কারণ এই ভাইরাসটা প্রতিনিয়ত তার স্ট্রেনটাকে চেঞ্জ করতেছে, নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে। তাহলে একটা ভ্যারিয়েন্ট দিয়ে যখনই একটা হার্ড ইমিউনিটি তৈরি হয়, আরেকটা ভ্যারিয়েন্ট আসার পর ওই হার্ড ইমিউনিটি আর তখন কাজ করে না। তো যখন ইমিউনিটি পড়াবো তখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে হার্ড ইমিউনিটি কি। তো এইভাবে যখন আউটব্রেক হয় তখনই কিন্তু
বিভিন্নভাবে কতগুলো স্টেপ মেনটেন করে এই ফাইনাল এই প্রিভেনশন, কন্ট্রোল, ট্রিটমেন্ট এগুলোর ব্যাপারে রিকমেন্ডেশন করা হয়। তাহলে এই জায়গাটাতে আমরা এখন তাহলে শিখবো সেই স্টেপগুলো কি কি, স্টেপগুলো কি কি, সেই স্টেপগুলো আমাদের জানতে হবে। আর তার সাথে থাকবে আমাদের আজকের আরেকটা ইস্যু এই এপিডেমিওলজির, যে আমাদের কন্ট্রোল ক্ষেত্রে কি মেজার্স ইমপ্লিমেন্ট করা যায় টু ইমপ্লিমেন্ট দ্য ডিজিজ কন্ট্রোল। তো এই ডিজিজ কন্ট্রোলের কি কি মেজার্স আছে সেগুলো আমরা শিখবো। তাহলে এপিডেমিওলজির অ্যাপ্লাইড ইস্যুর জায়গায় দুইটা ইস্যু নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, এবং এটাই কিন্তু আলটিমেটলি আমাদের এপিডেমিওলজির মূল কাজ। এপিডেমিওলজির মাধ্যমে আমরা যে কাজগুলো করব তার মেইন জায়গাটাই কিন্তু হচ্ছে to investigate epidemic of unknown etiology and to implement disease control measures. So the topic for today's discussion is epidemic investigation and principle of disease control. তো যেগুলো আজকে আলোচনার মধ্যে আমি চেষ্টা করব কমপ্লিট করার জন্য, ডেফিনেশন অফ এপিডেমিক, এটা ম্যাজিস্ট্রেট তোমরা জানো, তারপরও এই এপিডেমিক ইনভেস্টিগেশনের রিলেশন এটা একটু আবার তোমাদেরকে বলবো। আর অবজেক্টিভস অফ এপিডেমিক ইনভেস্টিগেশন, তারপর আসবে স্টেপস অফ এপিডেমিক ইনভেস্টিগেশন, এরপর ডিফারেন্ট ফ্যাক্টরস কনসিডার্ড ফর ডিজিজ কন্ট্রোল মেজার্স, এন্ড লাস্ট আসবে তোমার ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ডিজিজ কন্ট্রোল মেজার্স। তো এগুলোই হচ্ছে আজকে আলোচনার বিষয়। এবং আগে বলে রাখি যে ডিজিজ কন্ট্রোল মেজার্সটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে বেশ ধরা হয়। যারা খুব ভালো পারবে তাদেরকে এপিডেমিক ইনভেস্টিগেশনের বিভিন্ন স্টেপস এর ভিতরে হয়তো ইন ডেপথে যাব, আর শুধুমাত্র স্টেপস গুলো যারা বলতে পারবে তাদের 5 নম্বরের মধ্যেই থাকবে। তাহলে আমি যেটা বলতে চাই, তোমরা একটু ভালো করে যদি এই জায়গাটা পড়ো তাহলে তোমরা অবশ্যই ভালো নাম্বার উঠাতে পারবে। যারা 75 এর উপরে নাম্বার পেতে চাও তাদের জন্য আমি মনে করি বিভিন্ন স্টেপ গুলো ভালো করে বুঝতে হবে, এবং এই অ্যাপ্লাইড ইস্যুটাই হচ্ছে তোমার আলটিমেটলি ফাইনাল ডেস্টিনেশন ফর স্টাডি অফ এপিডেমিওলজি। তো ডেফিনেশন কি এপিডেমিক্স এর? এপিডেমিকের ডেফিনেশনটা আমরা এর আগে আমরা বলেছি যে unusual occurrence of a disease in a community, clearly the excess of expected occurrence. তার মানে যা এক্সপিরিয়েন্স ছিল, প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সের তুলনায় দেখা যাচ্ছে যে এটা এক্সেস হচ্ছে, অথবা যা কখনো হয়নি তা হলো। যেমন কোভিড-19 ডিজিজ এর আগে আমাদের দেশে হয়নি, তাহলে এটা একটা কেসও যখন ডিটেক্টেড হলো তখনই এপিডেমিক বলতে হবে। আবার হচ্ছে যেমন গত বছরের তুলনায় গত বছর হয়তো ডেল্টা ভেরিয়েন্টটা দেখা যায়নি, এবছর ডেল্টা ভেরিয়েন্ট দেখা যাচ্ছে, তাহলে এই ভেরিয়েন্টের জন্য এপিডেমিক। তো জিনিসটা এইভাবে মনে রাখতে হবে। ডেফিনেশনের আনইউজুয়াল অকারেন্স দিয়ে কিন্তু আমরা সেটাই মিন করতে যাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে যে এই এপিডেমিক ইনভেস্টিগেশন আমরা কেন করব, কতগুলো অবজেক্টিভ আমাদেরকে সামনে রাখতে হবে ইনভেস্টিগেশন করার আগে। একটা হচ্ছে যে আমরা কোনো এপিডেমিকের ম্যাগনিটিউড বা এটার ব্যাপ্তিটা বোঝার জন্য আমরা ইন রিলেশন টু টাইম, প্লেস, পারসন, কোথায় হচ্ছে, কাদের মধ্যে হচ্ছে, কখন হচ্ছে, এই জায়গাটাকে প্রথমে অ্যাড্রেস করতে হয়, এবং এটা অ্যাড্রেস করতে হলে জানতে হলে এপিডেমিক ইনভেস্টিগেশন আমাদের করতে হবে। তারপর আমরা যেমন এখানে একটা গ্রাফের মধ্যে কিন্তু দেখানো হয়েছে যে যখন এপিডেমিক এই ইয়াটা হলো, একটা আনইউজুয়াল কেস ডিটেক্টেড হচ্ছে, তখনই এই এরিয়াতে আমাকে যারা ইনভেস্টিগেটর তারা এই এরিয়াতে এন্টার করবে। তোমরা কি সবাই আমাকে শুনতে পাচ্ছ তো? না? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এরপরে হচ্ছে যে আমরা এপিডেমিক অকারেন্সের পিছনে বিভিন্ন ফ্যাক্টর রেসপন্সিবল থাকতে পারে, সেই ফ্যাক্টরগুলোকে ডিটারমাইন করা। তারপর হচ্ছে যে মুড অফ ট্রান্সমিশন, তারপর টার্গেট, সোর্স, কজ, এগুলো জানতে গেলে আমাদের এপিডেমিক ইনভেস্টিগেশন করতে হবে। যেমন এখানে কোভিড-19 এর ক্ষেত্রে দেখানো হচ্ছে যে ড্রপলেট নিউক্লিডে, তারপর ড্রপলেট, তারপর কন্টামিনেটেড সারফেস কন্টাক্টে আসলে। তো এইগুলো কিন্তু এখন আমরা যেভাবে বলতে পারতেছি, প্রথম দিকে শুরুর দিকে কিন্তু এই ব্যাপারগুলোতে ডিসিশন যা ভেরি টাফ ছিল,
যে কিভাবে মোড অফ ট্রান্সমিশন হচ্ছে, কি হচ্ছে। তো এখন এই জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে কখন, যখন এই এপিডেমিক ইনভেস্টিগেশনটা পুরোপুরি ভাবে করা সম্ভব হচ্ছে তখনই। তারপর আসতে পারে আমরা যে ইফেক্টিভ কন্ট্রোল মেজার্স নিব, কোনটা ইফেক্টিভ হবে সেটা জানার জন্য আমাদের মুড অফ ট্রান্সমিশন ভালোভাবে জানতে হবে। তো মুড অফ ট্রান্সমিশন যখন আমরা ভালোভাবে জানবো, তখন কন্ট্রোল মেজার্স গুলোর মধ্যে যে দেখো কোভিড-19 এর ক্ষেত্রে আমরা মাস্ক পরার কথা বলতেছি, হ্যান্ড ওয়াশিং এর কথা বলতেছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা বলতেছি, কোয়ারেন্টাইনের কথা বলতেছি। তাহলে এই জায়গাগুলো কখন আসলো? যখনই দেখলাম যে এটা এয়ারবোর্ন ট্রান্সমিশন হচ্ছে, তারপর কন্ট্যাক্টে ট্রান্সমিশন হচ্ছে, তো তখনই কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। তাহলে এগুলো এপিডেমিক ইয়াটা যখন দেখা দিল, সেটার ইনভেস্টিগেশন করার আউটকামটাই কিন্তু হচ্ছে এখন এই রেজাল্ট গুলো আমরা পাচ্ছি, এবং এগুলো আমরা এখন অ্যাপ্লাই করতেছি। আর টু রিকমেন্ড দ্য মেজার্স ফর প্রিভেনশন অফ রিকারেন্স, তাহলে আমরা যখন একটা ডিজিজকে কন্ট্রোলে নিয়ে আসবো, এটা যেন পরবর্তীতে আবার নতুন করে দেখা না দেয়, সেটার জন্য যে কি প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে, সেইটা আমরা রিকমেন্ড করতে পারবো। যেমন আমরা এখন ভ্যাকসিন দিচ্ছি, কেন দিচ্ছি? যে যাদের একবার হয়েছে ভালো হয়ে যাওয়ার পরে ভ্যাকসিন দিচ্ছে, অথবা যারা সুস্থ আছে তাদের মধ্যে যাতে না হয়। আবার হেলথ বিহেভিয়ারের মধ্যে আমরা যে প্র্যাকটিস গুলো আমরা করতেছি, এগুলোকে বারবার করার জন্য মানে প্র্যাকটিস করার জন্য খুব এনফোর্স করতেছি আমরা। কেন করতেছি? যাতে এগুলা আবার রিকার না করে। তো এই স্টেপস গুলো কি কি? তাহলে এই স্টেপস গুলোই আমি এখন বলবো। অনেকগুলো স্টেপস আছে এখানে, কিন্তু তুমি যদি বুঝো স্টেপ বাই স্টেপ মনের মধ্যে ভালো করে জিনিসটা কনসেপ্টের মধ্যে নিয়ে আসো, তাহলে দেখা যায় বলাটা খুব সহজ। এমনিতে যদি মুখস্থ করে, এগুলো অনেকগুলো স্টেপ, প্রায় 10টা স্টেপ। এই 10টা স্টেপ কিন্তু শুধু মুখস্থ করা ইট ইজ ভেরি টাফ। তো সেজন্য প্রথম হচ্ছে ভেরিফিকেশন অফ ডায়াগনোসিস, আসলে যা ঘটলো সেটা কি। আসলে এটা লেমেন পিপল অনেক কিছু বলতেছে, ওই গ্রামে এরকম হয়েছে, ওই কমিউনিটিতে এতজন লোক মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, খাবারে বিষ ছিল, এই ছিল, কি ছিল আসলে ঘটনাটা। তো এই ধরনের মিস ইন্টারপ্রিটেশন যাতে না হয়, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাকে কি করতে হবে? এই যে সমস্যাটা দেখা দিল, হেলথ প্রবলেমটা দেখা দিল, এটার ফিচারটা কি ছিল, সেই সাইন সিমটমস গুলোকে অ্যানালাইসিস করতে, অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে যে এটা কি আসলে কোনো স্পেসিফিক কোনো একটা ডিজিজ ছিল কিনা, বা হেলথ প্রবলেম হিসেবে এটাকে আইডেন্টিফাই করা যায় কিনা। এরপর হচ্ছে যে এটা ল্যাবরেটরি কনফার্মেশন করে আমরা এটাকে কনফার্ম করতে পারি কিনা। তো এই জন্য এই যে দেখো, যখনই কোনো একটা এরিয়াতে কোনো হেলথ প্রবলেম দেখা দিবে, তখন সেখানে কিন্তু স্বাস্থ্যকর্মীরা ওখানে ছুটে যাবেন এবং তারা স্যাম্পল কালেক্ট করে ল্যাবে ট্রান্সফার করবে। সেখান থেকে এটাকে আবার অ্যানালাইসিস করে ল্যাব রিপোর্ট দেখে দেখতে হবে এটা কি ধরনের সমস্যা ছিল, এটাকে এপিডেমিওলজি ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসতে হবে। তারপর আসতে হবে এপিডেমিক কনফার্মেশন করতে হবে, অর্থাৎ যেটা ডায়াগনোসিস করা হলো, এটা এই যেটা মানে কোভিড-19 যখন ডায়াগনোসিস হলো, হ্যাঁ ঠিক আছে, এটা তো কোভিড-19 এর আগে আমাদের দেশে হয়নি, তখন এটাকে এপিডেমিক আমরা বলা শুরু করলাম। তারপর যখন সারা ওয়ার্ল্ডে ছড়াই পড়লো, তখন প্যান্ডেমিক। তাহলে এখানে গ্রাফে কিন্তু এটাই আমি দেখাতে চাচ্ছি যে এটা অবশ্যই একটা অন্য একটা ডিজিজের জন্য, চিকেনগুনিয়া কেজের জন্য। এখানে যেটা দেখা হচ্ছে যে একসময় চিকুনগুনিয়া যখন এই ইয়ে ছিল না, কেসগুলো ডিটেক্টেড হতো না, যখন ডিটেক্টেড হওয়া শুরু করলো, তখন আউটব্রেক রিপোর্ট হলো। এরপরে আউটব্রেক ইনভেস্টিগেশন করা শুরু করলো, তারপরে এটা এপিডেমিক কনফার্মেশনে আসলো। তো সেটা কি হয়, এই প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্সের সাথে বর্তমান যে সমস্যাটা হচ্ছে, যে দেখা দিচ্ছে কারেন্ট প্রবলেম যেটা দেখা দিচ্ছে, সেটাকে কম্পেয়ার করতে হয়। তো প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্সের সাথে যে এখন যেটা ঘটতেছে, এটা কি এর আগে ঘটছে বা আগে এরকম ছিল, সেটা কনফার্মেশনের মাধ্যমেই আমরা এপিডেমিক কনফার্ম করি। তা এরপর আসতেছে আমাদের যে পরের নেক্সট স্টেপে আমরা পাচ্ছি যে ডিফাইনিং দ্য পপুলেশন ম্যাট্রিক্স, অর্থাৎ যেখানে ঘটতেছে সেই এরিয়ার একটা ম্যাপ আউট করতে হবে। ম্যাপিং করে সেখানে যারা আছে তাদের মধ্যে যে পপুলেশনের সংখ্যা, সেটাকে কাউন্ট করতে হবে, যে কত পার্সেন্ট পপুলেশন সেখানে রিস্কের মধ্যে আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরের স্টেপে চলে যেতে হবে আমাদের র্যাপিড সার্চ ফর অল কেজেস অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, যারা আক্রান্ত তাদের মধ্যে সার্ভে করতে হবে এবং যারা যখন যেখানে যেভাবে ডিটেক্টেড হচ্ছে, সেটার কেস রিপোর্ট করতে হবে। তাহলে সেটার জন্য একটা এপিডেমিওলজিক্যাল এরকম শীট ব্যবহার করা হয়, মেডিকেল সার্ভে শীট ব্যবহার করা হবে, এবং এগুলো
প্রত্যেকটা ডিজিজের জন্য স্পেসিফিক এটা করা হবে, যারা এক্সপার্টরা আছেন তারা এটা করবেন, সেইটাকে আমাকে ফলো করতে হবে। এছাড়া যারা আক্রান্ত আছে তাদের মাধ্যমে আমরা কেস সার্চ করতে পারবো, সে কোথায় ছিল, কার কন্ট্যাক্টে ছিল, তারপর কখন থেকে সে তার সাইন সিম্পটম দেখা দেওয়া শুরু করছে, তার আগে যেখানে গেছিল ওখানে ওরকম পেশেন্ট ছিল কিনা। তো এইভাবে পেশেন্টের মাধ্যমে আমরা সার্চ করতে পারি। নেক্সট, ডাটা অ্যানালাইসিস। এরপর আমরা যে সার্ভে করে বা এপিডেমিওলজিক্যাল যে শীট আমরা ব্যবহার করতেছি, এর মাধ্যমে যে আমরা তথ্যপত্রগুলো পাবো এগুলোকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে দেখতে হবে এটা কি কোনো কমন ইভেন্ট বা নতুন কোনো এক্সপিরিয়েন্স কিনা। তো সেই জন্য এরকম একটা ইসের মাধ্যমে একটা ফ্লোচার্ট চিন্তা করে আমাদেরকে আগাইতে হবে। যে কেসগুলো পাবো এই কেসগুলো টাইম, প্লেস, পার্সন ডিস্ট্রিবিউশনের কেসগুলোকে ভাগ করতে হবে। তারপর যে ইনফরমেশন গুলো আসবে এগুলোকে ইভালুয়েশন করতে হবে। তারপর বুঝতে হবে এর প্যাথোজেন কি, এটা সোর্স কি, ট্রান্সমিশন কি, এইভাবে করে অ্যানালাইসিস করে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে হয়। তারপর হাইপোথিসিস ফর্মুলেট করা। এখন এই তথ্যপত্রকে অ্যানালাইসিস করে আমরা হাইপোথিসিস ঠিক করব যে আদৌ যে ইয়াগুলো আমরা চিন্তা করতেছি, যে যে রিলেশনে হেলথ প্রবলেমটাকে চিন্তা করতেছি যে এই কারণে হয়েছে বা এর মুড অফ ট্রান্সমিশন এরকম আছে, আসলে কি এটাই না অন্য কিছু। তো এইভাবে হাইপোথিসিসকে তোমাদেরকে আমরা একটু রিসার্চের আরো যখন ডিটেলসে যাব তখন পড়াবো যে হাইপোথিসিস দুই ধরনের, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। H0 H1, H0 হচ্ছে নাল হাইপোথিসিস, H1 হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তো এগুলোর ডিটেলস আজকে বলার কোনো স্কোপ নাই, আমি পরবর্তীতে বলবো। তবে এইটুকু বলি যে হাইপোথিসিস হচ্ছে সায়েন্টিফিক গেজ। যখন এই গেজ করতেছে, গেজ করার পরে এটার রেজাল্টটাকে আমার দেখতে হবে যে আমি যেটা গেজ করলাম যে যে দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসোসিয়েশন দেখতে চাচ্ছি এটা কি ঠিক কিনা। বা এখন এটা হচ্ছে কি এই হাইপোথিসিস, এবং এই হাইপোথিসিসের মধ্যে নাল হাইপোথিসিস এরকম হয় যে যেটার মধ্যে আমি বলতে মানে দুইটা ভেরিয়েবল চিন্তা করছি এর মধ্যে কোনো রিলেশন নাই, নো রিলেশন ইন বিটুইন দিস টু ভেরিয়েবল, যে এটার জন্য এটা হচ্ছে বা এর জন্য এটা হবে, বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নাল হাইপোথিসিস। আর এটা যদি মানে নাল হাইপোথিসিসটা যদি ইয়ে হয় যে মানে সঠিক না, সম্পর্ক আছে, রিলেশন আছে, তাহলে এটা হয়ে যাবে অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে খুব সহজ করে আমি এটা বলার চেষ্টা করলাম, কোনো সম্পর্ক নাই এটা যদি আমি চিন্তা করি নাল হাইপোথিসিস, এটা একটা গেস করলাম। আর যদি এটা এটা যদি মানে সঠিক প্রমাণিত না হয় তাহলে সম্পর্ক আছে, সেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তো এই যে হাইপোথিসিস আমরা দেই এটা কিসের জন্য, এপিডেমিককে এক্সপ্লেইন করার জন্য ইন টার্মস অফ পসিবল সোর্সেস, পজিটিভ এজেন্ট, তারপরে হচ্ছে পসিবল মুড অফ স্প্রেড অর মুড অফ ট্রান্সমিশন and environmental factors which are related to the epidemic। এই ধরনের ফ্যাক্টর গুলোকে, এই ধরনের এই যে সমস্যাগুলোকে আমরা যখন করতে চাই মানে বলতে চাই, তখন এগুলোকে এক্সপ্লেন করার জন্য আমাদের এই হাইপোথিসিস ফর্মুলেট করতে হয়। ফর্মুলেট করে যখন এগুলো সম্বন্ধে আমরা একটা সঠিক নলেজ পেয়ে যাই তখনই কিন্তু আমরা এগুলোকে পাবলিশ করি। তারপর হাইপোথিসিস যেটা বললাম যে হাইপোথিসিসটা আমরা নিব, এটাকে টেস্ট করতে হবে। এই টেস্টিং হাইপোথিসিসের পরেই কিন্তু আমরা যে ফ্যাক্টরগুলো এক্সপ্লেন করতে চাচ্ছিলাম ওগুলোকে সম্বন্ধে আমরা একটা ক্লিয়ার ধারণা পাবো। এই জন্য বলা হচ্ছে all reasonable hypotheses are tested by comparing the attack rates in various groups for those exposed or not exposed to the suspected factors। তো এইটা কিন্তু তোমাদেরকে আমি যে স্টাডি ডিজাইন গুলো পরে বলছিলাম, ওই স্টাডি ডিজাইন গুলোকে ঠিক করতে হয়। ঠিক করার আগে হাইপোথিসিস নিতে হয়, তারপরে সেই ডিজাইন গুলোকে চুজ করতে হয়, তারপরে যে এক্সপোজ গ্রুপ, নন এক্সপোজ গ্রুপ, ইন টার্মস অফ ভেরিয়াস ফ্যাক্টরস যেগুলোকে আমরা এক্সপ্লেন করতে চাচ্ছি তার ভিত্তিতে গ্রুপ ওয়াইজ এগুলোকে ভাগ করা হয়, তারপর হাইপোথিসিসটাকে টেস্ট করা হয়। তো প্রথমে আমি বলছি যে এটা খুব ইনডেপথ ভালোভাবে জানতে হলে এগুলো স্টেপগুলো আরো ডিটেলস পড়তে হবে। তো আমি তোমাদেরকে সেরকম একটা ধারণা দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা বই পড়বে, বই পড়লে এই জায়গাগুলো আরো ক্লিয়ার হবে। তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারবে, কিন্তু অ্যাটলিস্ট স্টেপগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তারপর ইভালুয়েশন অফ ইকোলজিক্যাল ফ্যাক্টরস, এর সাথে কোনো রিলেশন আছে, যেমন অ্যাটমসফেরিক চেঞ্জেস, টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার পলিউশন, এগুলো বিভিন্ন ফ্যাক্টরের সাথে এই এপিডেমিওলজি কন্ডিশনে কোনো রিলেশন আছে কিনা। যেমন একটা এক্সাম্পল দিই, প্রথম দিকে কিন্তু আমরা এটা শুনতেছিলাম যে এই ডিজিজটা শীত প্রধান দেশে বেশি এফেক্ট করবে,
আর যে দেশে টেম্পারেচার খুব বেশি থাকে গ্রীষ্মকালীন সময় এটা কমে আসবে। এই ভাইরাসটা কিন্তু সেটা ফলো করলো না। তাহলে এই হাইপোথিসিসটা কিন্তু প্রথম দিকে যেটা ধারণা করেছে সেটা ভুল প্রমাণিত হলো। তাহলে এই ধরনের এখন দেখা যাচ্ছে যে টেম্পারেচার ইজ নট এ ফ্যাক্টর। এটার এক্সট্রিম টেম্পারেচার দেখা যাচ্ছে যে এটা সার্ভাইভ করতেছে। তাহলে এগুলো প্রত্যেকটা জিনিসই আসলে এগুলোর অ্যানালাইসিস রিসার্চের বিষয়। কোনোটাতেই কোনো বিষয় যেমন ভাইরাসের ইয়াটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এরকমই ছিল যে এটা আহ, মানে মানে লো টেম্পারেচারে এটা সার্ভাইভ করে, তারপরে হাই হিট বা টেম্পারেচারে এটা সার্ভাইভ করতে পারে না, সেই হিসেবে ধারণাটা ছিল। কিন্তু এই ধারণাটা এই ভাইরাসটা ভুল প্রমাণ করলো। তাহলে এই জন্য কিন্তু পরবর্তীতে কিন্তু তারা এই ইসের থেকে স্টেটমেন্ট থেকে সরে আসছেন। এখন কিন্তু বলতেছে যে না, টেম্পারেচার ইজ নট এ ফ্যাক্টর, যে কোনো টেম্পারেচার এটা সার্ভাইভ করতে পারে। এরপর আরো ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে ফর দ্য পপুলেশন ম্যাট্রিক্স। সেটা মধ্যে কি কি আসতে পারে? মেডিকেল এক্সামিনেশন, স্ক্রিনিং টেস্ট, এক্সামিনেশন অফ সাসপেক্টেড ফুড, ফিসেস, ব্লাড স্যাম্পল। তো এগুলো ডিপেন্ড করবে কন্ডিশনের উপর। সব কন্ডিশনের জন্য ব্লাড নিতে হবে, সব কন্ডিশনের জন্য ফিসেস নিতে হবে তা না। ইট ডিপেন্ডস আপন দ্য ডিজিজ নেচার এবং এটার কজ, এর উপর ডিপেন্ড করে আমরা আরো ফার্দার ইনভেস্টিগেশন করব কি করব না, এটা ডিপেন্ডস করবে কন্ডিশনের উপর। তারপর আসতেছে তোমার রিপোর্ট রাইটিং। তাহলে সর্বশেষ যেটা করতে হবে, যারা এই দায়িত্বে থাকবে তাদেরকে একটা ভালো একটা রিপোর্টিং করতে হবে এই বিষয়টার উপর, যে যাতে করে মানুষ ভালোভাবে জানতে পারে, একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা যায়। যাতে এখন দেখো কোভিড-19 এর কিন্তু আমাদের একটা ট্রিটমেন্ট গাইডলাইন আছে, প্রিভেন্টিভ মেজার্স এর একটা ভালো গাইডলাইন আছে। এবং এই গাইডলাইনটা আমরা কেন পেলাম? এর পাওয়ার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন দেশে এটা নিয়ে প্রতিনিয়ত রিসার্চ মানে চলছে এবং এখনো চলতেছে। কারণ যেহেতু বিভিন্ন ভেরিয়েন্ট আসতেছে, বিভিন্ন ভেরিয়েন্টের নাম বাই দিস টাইম আমরা জানি। তো পরীক্ষার সময় কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এবারও কিন্তু কোভিড-19 নিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে এবং আপডেট নিউজ কি আছে সেগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবার এখন ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে মহামারী হচ্ছে, দ্বিতীয় ঢেউ আমাদের চলতেছে ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে। তা আল্লাহ যেন মাফ করে এরপরে যেন আর কোনো ভেরিয়েন্ট না আসে। কিন্তু এখনো শোনা যাচ্ছে যে আরেকটা ভেরিয়েন্ট আছে, ল্যামডা ভেরিয়েন্ট, তাই না? তারপরে আছে ডেল্টা প্লাস, ইন্ডিয়াতে আবার দেখা যাচ্ছে ডেল্টা প্লাস। তো যাই হোক, এই ইনফরমেশনে গ্যাপ থাকা যাবে না, ইনফরমেশন আপডেট থাকতে হবে। তাহলে এগুলো তোমরা সামনে যে পরীক্ষা দিবা তোমরা, ইনশাআল্লাহ 2020-তে তোমাদের সেকেন্ড প্রপ কন্ডাক্ট করবো আমরা। তো এগুলো নিয়ে আপডেট যে নলেজ থাকবে সেগুলো নিতে হবে। তো রিপোর্টিং এর মাধ্যমে কিন্তু সেই আপডেট নলেজটাই দেওয়া হয় এবং এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন গাইডলাইন তৈরি করা হয়। এই জন্য বলা হচ্ছে ইট শুড বি কমপ্লিট এন্ড কনভিন্সিং। তো এটা এটা বলা যাবে না যে একটা রিপোর্টই শেষ, আরো রিপোর্ট আসতে পারে, আরো রিপিটেড আরো ইনভেস্টিগেশন চলতে পারে। ইট ডিপেন্ডস আপন দ্য রিকোয়ারমেন্টস, যে কন্ডিশন। যেমন এখন কিন্তু সেটাই হচ্ছে, একটা ভেরিয়েন্টের উপর একটা নলেজ আপডেট হওয়ার পর পর দেখা যাচ্ছে আরেকটা নতুন ভেরিয়েন্ট চলে আসছে, আবার সেটা নিয়ে আবার রিসার্চ চলতেছে, তো গবেষণা চলতেছে। সে এই জন্য এক এক ভেরিয়েন্টের এক এক রকম নেচার তারা শো করতেছে। সেইভাবে কিন্তু আবার আমাদের ট্রিটমেন্ট গাইডলাইন, প্রিভেন্টিভ মেজার্স সেভাবে তৈরি করতে হয়। তাহলে একটা রিপোর্টিং এর মধ্যে কাঠামো কি থাকবে? ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ডাটা, মেথোডোলজি, ইনভেস্টিগেশন, অ্যানালাইসিস অফ ডাটা, কন্ট্রোল মেজার্স, এইগুলোর আলোকে তারা রিপোর্টটা কমপ্লিট করবে। এবং এগুলো পড়লে মোটামুটি আমাদের একটা কমপ্লিট ধারণা চলে আসে একটা এপিডেমিক সম্বন্ধে। তো এগুলোর ডিটেলস তোমাদের দরকার নেই, তোমাদেরকে আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম, এই যাতে এবং প্রায় রিপোর্টেরই কিন্তু এরকম একটা কাঠামো থাকে। তোমাদের যে আরএফএসটি রিপোর্ট হবে, রিপোর্টেরও দেখবে এরকম একটা কাঠামো আছে, এই কাঠামোর ভিত্তিতে রিপোর্টিংটা হয়। তো এটা একটা শেখার বিষয় যে রিপোর্টের মধ্যে কি থাকে। এইটু হয়তো তোমরা ঠিক এইটার জন্য না, এপিডেমিকের এই রিপোর্টিং এর জন্য এরকম একটা রিপোর্টিং এর একটা অবকাঠামো থাকে, এটা তোমাদের জানতে হবে। আমরা যখন রিপোর্ট তোমাদের করাবো তখন এগুলো বলবো তোমাদের। তো যাই হোক, এইগুলো ছিল যে স্টেপস অফ এপিডেমিক ইনভেস্টিগেশন। এর মাধ্যমে আমরা একটা এপিডেমিক সিচুয়েশনকে আমরা অ্যানালাইসিস করতে পারি এবং একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারি। এর প্রিভেন্টিভ এন্ড ট্রিটমেন্ট মেজার্স আমরা সাজেস্ট করতে পারি, যদি আমরা এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা অগ্রসর হই। তো এরপরে আমরা এখন চলে আসি তাহলে
ডিজিজ কন্ট্রোল মেথডে। এখন ডিজিজ কন্ট্রোলের যে মেথড গুলো আছে, এই মেথড গুলোর মধ্যে আমরা কোনটা নিব, কোনটা নিব না, কোনটা গ্রহণ করব, তার মধ্যে সেই জন্য কতগুলো ফ্যাক্টরস এখানে চিন্তা করতে হয়। তাহলে আমার ডিজিজ কন্ট্রোল মেজার্স বা মেথড এর মধ্যে নিশ্চয়ই কতগুলো অপশন থাকবে, সেই অপশনগুলোর মধ্যে আমরা কোনটা কখন ইউজ করব সেটা ডিপেন্ড করবে। প্রথম হচ্ছে যে সেই অপশনগুলোর অ্যাভেলেবিলিটি কিরকম, টেকনিক গুলোর আমরা কতটা খুব সহজে ইউজ করতে পারবো সেটা আগে বিবেচনা করতে হয়। তারপর এটার খরচ কেমন পড়বে সেটা বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে এটার এফিসিয়েন্সি কেমন, কার্যকারিতা কেমন। তারপর হচ্ছে এর অ্যাকসেপ্টেবিলিটি, সব মেজার্স তো সবাই অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্টেবিলিটির দিক দিয়ে কেমন হবে। যেমন দেখো মাস্ক পরা, এটা সহজে কিন্তু মানুষের অ্যাকসেপ্ট করা উচিত, কিন্তু মানুষ করে না। এটা হচ্ছে যখন ধাক্কা খায় তখন তো ফ্যামিলিতে কেউ এফেক্টেড হলে তখন বুঝে, তার আগে বুঝতে চাচ্ছে না। কিন্তু এটা তো একটা মানে খুব সহজ একটা পন্থা, একটা মাস্ক ব্যবহার করলেই বা দুইটা মাস্ক ব্যবহার করলে একটা ভালো প্রোটেকশন থাকে, স্প্রেডিংটা কমে আসে। তো এইগুলোর বিষয়গুলো অনেক সময় আবার কোনো কোনো সময় তো এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন কিছু কিছু মেজার্স আছে যেগুলো হয়তো মানুষের পছন্দ হতে না পারে। যেমন ডেঙ্গু ভাইরাসের জন্য যেমন একটা করা হয়, রিপেলেন্ট ব্যবহার করা হয়। এই যে আমরা ইন্ডিয়ানের এই কথাটা এই কারণে বলি যে, যেমন এটা অডোমক্স, এটা অনেক সময় মানুষ ব্যবহার করতেছে, চলতেছে, কিন্তু কিছু কিছু রিপেলেন্টারি আছে যেগুলো গন্ধটা খুবই খারাপ, মানুষ হয়তো এটা দেওয়ার সাথে সাথে শরীরে কি লাগাইলাম। তো এই এই ব্যাপারটা আমি বলতে চাচ্ছি, অ্যাকসেপ্টেবিলিটির ব্যাপার, বা কোনটা ভালো হবে, এটা খুব সহজে মানুষ লাইফ স্টাইলের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে, তো সেগুলো চিন্তা করতে হয়। তো এখন মেজার্স গুলো কি কি আছে, আমরা প্রথম হচ্ছে তোমরা বাই দিস টাইম সোর্স রিজার্ভের সম্বন্ধে জানো। তো এখন প্রথম হচ্ছে যে কোনো এপিডেমিক সিচুয়েশন বা হেলথ প্রবলেমের মধ্যে আমরা এই সোর্স রিজার্ভার গুলোকে আমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া নিতে হবে। এই জন্য তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, যে তোমরা যখন পরবর্তীতে ডিজিজ নিয়ে ডিটেলস পড়বে, তোমরা ক্লিনিক্যাল সাইডে যাবে, আমাদের এখানে বিভিন্ন ক্রনিক ডিজিজ, তারপর হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, এগুলো আছে। এগুলোর প্রত্যেকটারই কিন্তু দেখবা যে ইপিডেমিওলজিক্যাল ফিচার্স আছে। সেই ইপিডেমিওলজিক্যাল ফিচার্স এর মধ্যে দেখবা সেখানে রিজার্ভার, সোর্স, মোড অফ ট্রান্সমিশন, এইভাবে আলোকে কিন্তু তারা আলোচনা করছে। তো এই জন্য কেন, কারণ এগুলো যদি তুমি জানো তাহলে তুমি এই কন্ট্রোল মেজার্স এর স্টেপ গুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে কন্ট্রোল অফ রিজার্ভার আর সোর্স অফ ইনফেকশন। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? আমি তো অনেকক্ষণ ধরে বলতেছি। স্যার হ্যাঁ, জি স্যার। আসো তো আমার সাথে। স্যার জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই মেজার্স এর মধ্যে এই কন্ট্রোল অফ রিজার্ভার সোর্স এর মধ্যে আর্লি ডায়াগনোসিস এন্ড নোটিফিকেশন, এটা একটা আসবে প্রথম স্টেপ। তো এটাকে যত দ্রুত আমরা কেসটাকে ডায়াগনোসিস করতে পারি, সেটাই কেসটাই হতে পারে হয়তো রিজার্ভার, এই কেসটাই হতে পারে সোর্স। এবং এরপরে স্টেপ হচ্ছে নোটিফিকেশন টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, এরপর ইপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন। এটা এবং সেটা হচ্ছে যে এটা যদি কোনো নতুন ডিজিজ হয়, নতুন কেস হয়, তাহলে সেটা ইপিডেমিক ইনভেস্টিগেশন করতে হবে। তারপর যে এফেক্টেড হলো, যার মধ্যে সাইন সিমটম আছে, তাকে কি করতে হবে, আইসোলেট করতে হবে। আইসোলেট কাকে করে, যার সাইন সিমটম থাকে, যার ফিচার থাকে, তাকে আইসোলেট করতে হবে। কারণ সে সোর্স হতে পারে, রিজার্ভার হতে পারে, এবং তার মধ্যে যেহেতু সাইন সিমটম আছে, তাকে আমরা আইসোলেট করব। এরপর ট্রিটমেন্ট দিব তাকে। তারপর আর কোয়ারেন্টাইন কাকে করব, এই যে দেখো তার কিন্তু সাইন সিমটম নাই, সে জাস্ট সে এক্সপোজার হয়েছে, সাসপেক্ট করে তাকে ঘরের মধ্যে রাখা হয়েছে, আলাদা সেপারেট করে রাখা হয়েছে, এই হচ্ছে কোয়ারেন্টাইনে আছে, সে বাইরের দিকে তাকায় আছে, সে তার এখন এই কোয়ারেন্টাইন ভালো লাগতেছে না। কোয়ারেন্টাইন কারোরই ভালো লাগে না, কিন্তু তারপরও করতে হচ্ছে। তা এখন আমরা তাহলে এই স্টেপ গুলোকে আমরা ফলো করব ফর কন্ট্রোল অফ সোর্স এন্ড রিজার্ভার ফর দ্য ইনফেকশন। এই যে এই স্টেপ গুলো, এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটা তোমাদেরকে জানতেই হবে। আর্লি ডায়াগনোসিস, নোটিফিকেশন, বিকজ এটা তোমরা করবে, পাস করার পর এটা তোমাদের করতে হবে। দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। আর্লি ডায়াগনোসিস, নোটিফিকেশন, আইসোলেশন, ট্রিটমেন্ট, কোয়ারেন্টাইন, এগুলো করতে হবে। সো এটা মাস্ট, এটা জানতে হবে। এবং এটা রিটেনও কোশ্চেন আসে কিন্তু এইভাবে। তারপর আসে ইন্টারাপশন অফ ট্রান্সমিশন। যখনই আমরা মোড অফ ট্রান্সমিশন সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে,
তখনই আমার বুঝতে হবে যে আমরা মোড অফ ট্রান্সমিশনকে ইন্টারাপ্ট করবো কিভাবে। যেমন আমরা যখন জানতে পারলাম যে এটা এয়ারবোর্ন ট্রান্সমিশন হচ্ছে, তখনই কিন্তু আমরা মাস্কের ব্যবহার করা বলতেছি। যখন আমরা কন্ট্যাক্টের মাধ্যমে ফুমাইটের মাধ্যমে হয় তখন হ্যান্ড ওয়াশিং এর কথা বলতেছি। তারপরে ড্রপলেট নিকলের মাধ্যমে ছড়ায়, এই জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা বলতেছি, তাই না? তো এগুলোর মধ্যে আমরা ট্রান্সমিশনটাকে কমাতে চাচ্ছি। আচ্ছা, তারপর প্রোটেকশন অফ সাসসেপ্টেবল হোস্ট, অর্থাৎ যাদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, সুস্থ যারা, তাদের মধ্যে আমরা কি করতে পারি? অ্যাক্টিভ ইমিউনেশন করতে পারি, প্যাসিভ ইমিউনাইজেশন করতে পারি, কেমোপ্রোফাইল্যাক্সিস দিতে পারি। তো ভ্যাকসিন দেওয়া হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, এইটা যেন ভুল না হয়। আমি ইমিউনিটি পড়াবো আর চেষ্টা করবো তোমাদেরকে একটা ভালো ধারণা দেওয়ার। ইমিউনাইজেশন মানে, অ্যাক্টিভ ইমিউনাইজেশন মানে হচ্ছে ভ্যাকসিনেশন। এই যে সরি, এখনই ধন্যবাদ দিতে চাই না, একটু শেষ করে নিই। অ্যাক্টিভ ইমিউনাইজেশনের মধ্যে আমরা বলবো ভ্যাকসিনের কথা। এই যে এখন আমরা কোভিড-19 যে ভ্যাকসিন দিচ্ছি, এটা কিন্তু অ্যাক্টিভ ইমিউনিটি দিবে, অর্থাৎ আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করবে। আর প্যাসিভ ইমিউনাইজেশন মানে হচ্ছে অ্যান্টিবডি যখন আমরা ডাইরেক্ট বডিতে ইন্ট্রোডিউস করে দিব, দিস ইজ প্যাসিভ ইমিউনাইজেশন। এই দুইটার মধ্যে পার্থক্য বলে দিলাম। আরো ডিটেলস যখন আমরা পড়াবো ইমিউনিটি, তখন এটা ক্লিয়ার করব, আশা করি তখন আরো ক্লিয়ার বুঝতে পারবা। আর কেমোপ্রোফাইল্যাক্সিস হচ্ছে থেরাপিউটিক এজেন্ট ব্যবহার করে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমরা যদি ডিজিজকে প্রিভেন্ট করতে যাই, অর্থাৎ যারা সুস্থ আছে, এখনো ডিজিজ হয় নাই কিন্তু সাসপেক্ট করতেছি যে তাই সে এক্সপোজার হয়েছে, ডিজিজটা হতে পারে, তাকে আমরা এক ডোজ ওষুধ খাওয়াই দিলাম। যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা কেমোপ্রোফাইল্যাক্সিস করি। যে সাসপেক্টেড এরিয়াতে যাবে, যেখানে এন্ডেমিক রিজন ম্যালেরিয়ার, সে হয়তো এক ডোজ ক্লোরোকুইন খেয়ে নিল। তাহলে এটা হচ্ছে কেমোপ্রোফাইল্যাক্সিস। তো কেমোপ্রোফাইল্যাক্সিস কিন্তু কোনো ইমিউনাইজিং এজেন্ট না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ভ্যাকসিন ইমিউনাইজিং এজেন্ট, তারপর হচ্ছে সিরাম ইমিউনাইজিং এজেন্ট, অ্যান্টিবডি ইমিউনাইজিং এজেন্ট, ঠিক আছে? তাহলে ভ্যাকসিন দিলে হয় অ্যাক্টিভ ইমিউনাইজেশন, আর সিরাম অ্যান্টিবডি শরীরে ইন্ট্রোডিউস করলে হয় প্যাসিভ ইমিউনাইজেশন। এতটুকু মনে রাখো। ইমিউনিটি যেহেতু ডিটেলস পড়াবো, অতএব ওখানে তো আমরা এগুলো ক্লিয়ার করবোই। তাহলে এখানে তোমাদের ডিজিজ কন্ট্রোল মেজার্সের মধ্যে তাহলে যে বিষয়টা আমি বলতে চাই, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, আইসোলেশন, কোয়ারেন্টাইন, এটা আমাদের সবারই পছন্দ। এবং স্যারের কাছে ভাইবা দিলে, মাহফুজ স্যারের কাছে ভাইবা দিলে কিন্তু এই দুইটা জিনিস অবশ্যই স্যার আসে, আমার মনে ধরবেন, কারণ স্যার প্রায় ধরেন। এবং আসলে এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আইসোলেশন, কোয়ারেন্টাইন। এবং আমাদের এখনো কিন্তু অনেকের মধ্যে এই দুইটার মধ্যে হয়তো আমাদের হেলথ পার্সোনালদের মধ্যে এটা অনেক ক্লিয়ার, কিন্তু এখনো লেমেনদের মধ্যে হয়তো এই বিষয়টা নিয়ে এখন অনেক ধারণা ক্লিয়ার না, যে আইসোলেশন কাকে করতে হয়, কোয়ারেন্টাইন কাকে করতে হয়। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়বস্তু। তো আমি আমার হাতে এখন আরো 5 মিনিট সময় বাকি আছে। তো আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো। যদি কোশ্চেন থাকে আমাকে বলো, তা না তো আমি স্যারকে অ্যাড্রেস করবো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। কোনো কোশ্চেন আছে? যদি কোনো বিষয় বোঝার না থাকে তাহলে বলো, কোন বিষয়টা বুঝো নাই। স্যার হাইপোথিসিস ফর্মুলেশনটা একটু আরেকবার বলেন। হাইপোথিসিস ফর্মুলেশনটা হচ্ছে যে তুমি কোন একটা হেলথ প্রবলেমের মধ্যে দুইটা ভেরিয়েবল, অর্থাৎ একটাকে হয়তো সাসপেক্টেড কজ মনে করতেছো, আর একটাকে আউটকাম মনে করতেছো। এইটা তো আমি তোমাদেরকে বলছি ডিজিজ স্টাডি ডিজাইনের মধ্যে। এবং এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, যে যেটাকে তুমি কজ ভাবতেছো তার কারণেই আউটকামটা হচ্ছে কিনা। যেমন তুমি ভাবলা যে স্মোকিং এর কারণে লাং ক্যান্সার হয়, এবং এটা তুমি গেস করতেছো স্মোকিং অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার ডেভেলপমেন্ট। এটা গেস করতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি স্টাডি কমপ্লিট করে এর মধ্যে কোনো অ্যাসোসিয়েশন দেখতে না পাচ্ছ, তার আগ পর্যন্ত কিন্তু এটা হাইপোথিসিস। এবং এই হাইপোথিসিসটা সঠিকও প্রমাণ হতে পারে, ভুলও প্রমাণিত হতে পারে। দেখা গেল কোনো অ্যাসোসিয়েশন নাই, হ্যাঁ, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। আর যদি অ্যাসোসিয়েশন থাকে, অল্টারনেট হাইপোথিসিস। এই এই বিষয়ে আর কোশ্চেন করো না, কারণ এটা বুঝতে হলে তোমাকে আমার রিসার্চ মেথডোলজি আবার আরো ওখানে পড়াইতে হবে, রিসার্চ কোশ্চেন, হাইপোথিসিস। অতএব এটা বাকি রইলো, আর যখন আরো প্রোগ্রেস হবে সামনে, তখন আরো আরো ক্লিয়ার করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আর কারো কোনো কোশ্চেন? বলো।
কেউ কোশ্চেন করবে না? আচ্ছা, তোমাদের জন্য এটা আবারও বলি যে এখানে ডিজিজ কন্ট্রোলের মেজার্স গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মেজার্স গুলো ভেরি ইম্পর্টেন্ট। এবং আর্লি ডায়াগনোসিস কি, আইসোলেশন কি, কোয়ারেন্টাইন কি, এগুলো ইম্পর্টেন্ট। এবং আইসোলেশন কোয়ারেন্টাইনের জন্য এই যে তোমাদের দুইটা শব্দ আমি বলছিলাম, একটার জন্য দরকার পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, আর একটার জন্য দরকার ইনকিউবেশন পিরিয়ড। কোয়ারেন্টাইনের জন্য দরকার ইনকিউবেশন পিরিয়ড, আর আইসোলেশনের জন্য পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি দরকার। এবং এই দুইটার মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে হবে, কেন কমিউনিকেবল পিরিয়ড দরকার আর এটা কেন ইনকিউবেশন পিরিয়ড দরকার। এটা নেক্সট ক্লাসে আমি কোশ্চেনটা উত্তর চাই। তো এটা তোমাদের জন্য একটা কোশ্চেন রইলো আমার কাছ থেকে।